আজ আপনি শুনবেন প্রমথনাথ বিশির কাহিনী সাথে সাথে ঘুরবে, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন সায়ন, অপূর্ব এবং রীতি। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে প্রমথনাথ বিশির কাহিনী সাথে সাথে ঘুরবে। কিছুদিনের মধ্যে পরপর কয়েকটা মৃত্যুর কারণে আমাদের বাড়িতে একটা অনৈসর্গিক পরিবেশের সৃষ্টি হলো। প্রথমে মারা গেল টুবাই, ৬-৭ বছরের ছোট্ট একটা ছেলে। খেলা করার সময় ছাদ থেকে পড়ে যায়। সেই ঘটনায় তার মা এমন আঘাত পেল যে একেবারে শয্যাশায়ী হয়ে পড়ল। সেই যে শয্যাশায়ী হলো আর উঠলই না। একেবারে মরণের পর তার সমস্ত শোক যন্ত্রণার অবসান ঘটল। এই দুটো মৃত্যুর মধ্যে ১.৫ মাসেরও ব্যবধান নেই। তৃতীয় মৃত্যুটা আরও আকস্মিক। তখন বর্ষাকাল। ইলেকট্রিক তারে কোথায় যে কি গন্ডগোল হয়েছিল কেউ জানত না। বাড়ির একজন বয়স্ক লোক, আমার জ্যাঠামশাই, সুইচ টিপতে গিয়ে প্রাণ হারালেন। সেই ঘরে সেই সময় অন্য কেউ ছিল না যে তাকে সাহায্য করবে। পরে ওই ঘরে ঢুকলে ঘটনাটা জানা যায়। চতুর্থ বা শেষ মৃত্যুটা হলো বাড়ির একটা চাকরের। অনেক দিনের পুরনো চাকর, প্রায় আমাদের বাড়ির সদস্যই বলা যায়। রাতের বেলা সুস্থ শরীরে ঘুমিয়েছিল। ভোরবেলা দেখা গেল তার শরীরে আর প্রাণ নেই। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, তারপর বললেন হার্ট ফেল করে মারা গেছে। কিন্তু ডাক্তারবাবু, ওর তো এখনো এমন কিছু বয়সই না যে হার্ট ফেল করবে। শোনো, আর সবেরই বয়স আছে, শুধু মৃত্যুর কোনো বয়স নেই। এর বেশি আর কি বা বলতে পারি আমি। অভিজ্ঞ ডাক্তার ছাড়া এমন কথা আর কেউ বলতে পারতেন না, তাই আমরাও তা স্বীকার করে নিলাম। ২-৩ মাসের মধ্যে বাড়িতে এই ৪টে মৃত্যু ঘটে গেল। পরিবারের বাচ্চা কাচ্চা থেকে বুড়ো বুড়ি সকলেই একেবারে ভেঙে পড়লেন। কিন্তু শোক যতই গভীর, যতই তীব্র হোক না কেন, সংসার তার প্রত্যেক দিনের দাবি ছাড়ে না। সেই দাবি মেটানোর জন্যই বাধ্য হয়ে আমাকে শক্ত হয়ে থাকতে হলো। শোক করার অবকাশ আমার ছিল না। সংসারের নিত্য কাজকর্ম নিতান্ত অভ্যাসের তাগিদেই ঠিকঠাক মতো চলতে লাগলো। সকাল হয়, চাকর বাজারে যায়, যথাসময়ে খাবার ডাক পড়ে, যারা অফিসের কর্মচারী তারা অফিসে যায়। এইভাবেই সব চলছে। কিন্তু কারো মনে আনন্দ উৎসাহের কোনো চিহ্ন মাত্র ছিল না। সবাই যেন হঠাৎ করে স্বল্পভাষী হয়ে পড়েছে। কেউ কারো মুখের দিকে ভালো করে তাকাতে সাহসই পায় না। কি জানি, হয়তো দুই দৃষ্টির ঠোকাঠুকিতে লুকিয়ে থাকা শোকের আগুন আবার যদি জ্বলে ওঠে। আরও একটা ভয়ঙ্কর সম্ভাবনা ছিল, এবার কার পালা। এই আশঙ্কা সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ যদি চোখে চোখ পড়ে সেই আশঙ্কা প্রকাশ পেয়ে যায়, তাই সকলেই পরস্পরকে এড়িয়ে চলতে লাগলো। এসবের জন্য এত বড় বাড়িটা কেমন যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে পড়েছিল। কেউ যে কথাবার্তা বলতো না কিংবা সবাই যে বেশ ধীরে ধীরে চলতো এমন না, কিন্তু গলার আওয়াজ বা পায়ের শব্দ শুনে মনে হতো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। মনে হতো সিঁড়ির ওপর কে যেন অদৃশ্য গদি পেতে রেখেছে। না হলে সিঁড়ি দিয়ে ওঠা নামার শব্দ এত ক্ষীণ হয় কি করে? এই সময় বাড়িতে একদিন একজন পশ্চিমের চাকর কাজে নিযুক্ত করা হলো। হঠাৎ একদিন রাত্রেবেলা তার আর্ত স্বর শুনে সকলে নিচের তলায় ছুটে গেলাম। দেখলাম যে লোকটা একটা জায়গায় বসে থরথর করে কাঁপছে।
बचाइए बाबूजी, बाबूजी बचाइए, बाबूजी। राम 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 हरे राम हरे राम 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 राम। তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? वहाँ देव आछे, देव। राम राम राम, उधर मत जाइए, देव आछे। সে কেবলই একটা কথাই বলল, দেও, অর্থাৎ ভূত। বলতে বলতে জানালার বাইরে বকুল গাছটার দিকে আঙুল দেখিয়ে দিল। দেখলাম যে বাইরের দিকের অন্ধকারের মধ্যে বকুল গাছটা একটা বিশাল জমাট নিকষ অন্ধকারের মতো দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আরে ওটা দেও বা ভূত কিছুই নয়, তুই হঠাৎ ওই গাছটা দেখে ভয় পেয়ে গেছিস। কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। সে বলল, देव एकटा नहीं, दुटा आछे, दुटा। एकटा लड़का और एक औरत এই জানালার দিকে মুখ করে ওই পেড়টার নিচে দাঁড়িয়ে ছিল। রাম 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 রাম। আরে না না, তারা দেউটেও কিছু নয়, সত্যিকারের মানুষ, তুই ভয় পাস না। কিন্তু সে আমার কথা মানবে কেন? পাছে আরও কিছু বলে ফেলে। তাই প্রসঙ্গটা চাপা দিতে তাকে ওপরতলায় নিয়ে গিয়ে আমার ঘরের বারান্দায় শুতে বললাম। ভোরবেলা উঠে সে একটা পশ্চিমী ধরনের সেলাম করে বিদায় হয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, বাবুজি, এ বাড়িতে দেও আছে। এই ঘটনায় সকলের মনের মধ্যে শোকের সাথে ভয়েরও সঞ্চার হতে লাগলো। আমি সকলকে বোঝানোর চেষ্টা করলাম, আরে ও ব্যাটার নিশ্চয়ই পালানোর মতলব ছিল, তাই ওই ভূত-ট্রুতের নাটক করেছে। কিন্তু মুশকিল হলো, কেউ এ ব্যাপারে আমার সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করল না। যদি সেটাও হতো তাহলেও হয়তো আমার যুক্তির সপক্ষে দু চার কথা বলে নিজেকে আশ্বস্ত করতাম। কিন্তু আমার কথা শুনে সকলেই চুপ করে রইল। বেশ বুঝতে পারলাম সকলেই মনে মনে শোক আর ভয়কে সযত্নে লালন পালন করছে। আমার মনে হলো সকলেরই মানসিক অবস্থা প্রায় ভেঙে পড়েছে। এবার দৈহিক স্বাস্থ্যও ভেঙে পড়তে শুরু করবে। এইসব চিন্তা করে আমি একদিন প্রস্তাব দিলাম, আচ্ছা কিছুদিনের জন্য সকলে একবার শিমুলতলা ঘুরে এলে কেমন হয়? আমার প্রস্তাবে কেউ কোনো উৎসাহ প্রকাশ করল না, তবে কেউ আপত্তিও করল না। আসলে শিমুলতলায় আমাদের একটা বাড়ি ছিল। কদিন পর আমি সবাইকে শিমুলতলায় গিয়ে রেখে এলাম। কলকাতার বাড়িতে আমি একা থাকলাম, আর আমার সঙ্গে ছিল নতুন একটা চাকর। সে আগের কোনো কথাই জানত না। শিমুলতলা থেকে ফিরে আসার পরেই আমি অসুখে পড়লাম। এমন কিছুই অসুখ না, প্রথম কিছুদিন জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এই বলেই মনে হলো। কিন্তু 8-10 দিন পরেও যখন বিছানা ছেড়ে উঠতে পারলাম না, তখন ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, বিশেষ কোনো রোগের লক্ষণ তো দেখতে পাচ্ছি না, তাই ভয়ের তেমন কিছু নেই, তবে নার্ভাস শক বলেই মনে হচ্ছে। এরপর নার্ভাস শক ব্যাপারটা তিনি ব্যাখ্যা করলেন। বললেন, দেখো, দেহের স্নায়ুতন্ত্রের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, তাই তারা সাময়িকভাবে শিথিল হয়ে পড়েছে। তাই কিছুদিনের জন্য সেগুলো খানিকটা বিকল হয়ে গেছে বলে মনে হবে, আর তোমাকেও একটু কষ্ট ভোগ করতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুদিন শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ডাক্তার বিদায় হওয়ার পর ভাবলাম, ডাক্তারের কথা নেহাত মিথ্যে নয়। এই কয়েক মাসে আমাকে বেশ ভালো মতো মানসিক চাপ সহ্য করতে হয়েছে। মৃত্যু শোকে সকলেই যখন কাতর হয়ে পড়েছিল, আমার জন্য বিশ্রামের সময়টুকু পর্যন্ত ছিল না। এমনকি একটু নিরিবিলিতে বসে যে দুফোঁটা চোখের জল ফেলব, সেই অবকাশটুকুও পাইনি। বুঝতে পারলাম ভেতরে ভেতরে একটা ক্ষোভ জমে উঠেছিল। তখন প্রকাশের সময় ছিল না, এখন অবসর পেয়ে সমস্ত স্নায়ুতন্ত্র এলিয়ে পড়েছে। ডাক্তার বলেছে কোনো ওষুধের প্রয়োজন নেই, অর্থাৎ এ রোগের কোনো ওষুধ নেই, শুয়ে থাকাই একমাত্র চিকিৎসা। তাই শুয়েই থাকলাম। অবশ্য ওঠারও যে শক্তি বা ইচ্ছে খুব একটা ছিল তাও বলবো না।
আমাদের এই বাড়িটা নিতান্ত ছোট নয়, 3 তলা চক মেলানো ধরনের পুরনো সেকেলে বাড়ি। বাড়ির মধ্যে ছোট বড় মাঝারি ধরনের অনেকগুলো করেই ঘর রয়েছে। এখন 2-3টে ঘর ছাড়া সবগুলোই তালা বন্ধ। অবশ্য সকলে থাকলেও যে সব ঘরগুলো খোলার খুব একটা প্রয়োজন হয় তেমন নয়। দোতলার একটা চওড়া ঘরের একদিকে আমার বিছানা। শুয়ে থাকলে বাইরের রাস্তার লোক চলাচল কিছুটা চোখে পড়ে। রাত্রেবেলা গ্যাস বাতির কিছুটা আলো ঘরের মধ্যে এসে ঢোকে। বসন্ত আর বর্ষাকালে দক্ষিণ আর পূর্বের জানালা দিয়ে হু হু করে বাতাস চলাচল করে। আমি অনেকগুলো বালিশ মাথায় দিয়ে ঘাড় উঁচু করে পড়ে থাকি। যতই ক্লান্তি বাড়ে একটা একটা করে বালিশ কমতে থাকে। শেষে যখন একেবারে নিচের বালিশে এসে দাঁড়ায় তখন বিছানার উপর এদিক ওদিক গড়াতে গড়াতে ঘুমিয়ে পড়ি। এভাবেই রাত্রিটা কেটে যায়। আর দিনের বেলায় হয় চিন্তা করে, না হলে ছোটখাটো কোনো বই টই পড়ে বা রাস্তার লোক দেখে আর জানালা দিয়ে সেই বকুল গাছটার পাতায় আলোর ঝলমল আর পাখির গুঞ্জন শুনেই কাটিয়ে দিই। তার ফাঁকে ফাঁকে চাকরটা খাবার, ওষুধ আর ডাকের চিঠিপত্রগুলো দিয়ে যায়। অন্যান্য সময় বড় একটা তার দেখা পাই না, তবে পায়ের শব্দ আর বাড়ির টুকিটাকি কাজের আওয়াজে বুঝতে পারি যে লোকটা নিচের তলাতেই রয়েছে। এবার আসি সেই দিনের কথায়, অথবা বলা ভালো সেই রাতের কথায়। সেই সব অভিজ্ঞতাকে এখন অন্য কারো অভিজ্ঞতা বলে মনে হচ্ছে। অনেকেই আমার অভিজ্ঞতা শুনে বলেছে, আরে ওটা নার্ভাস শকের প্রতিক্রিয়া, আসলে সব কিছু হয়নি। নার্ভাস শক? ডাক্তার এই যে কথাটা বলেছিল, লোকে তার বেশি আর এগোতেই চায় না। কিন্তু আমি তো জানি আমার অভিজ্ঞতায় তার প্রভাব কতটা সত্য, কতটা মর্মান্তিকভাবে জড়িয়ে আছে। লোকে যখন নার্ভাস শক বলে ব্যাপারটা উড়িয়ে দেয় বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তর্ক করি না, চুপ করে থাকি, অথবা মৃদু হাসি আর ভাবি একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে অন্য কাউকে সেই ঘটনা বোঝানো কতটা কষ্টের। সেই প্রথম রাতের অভিজ্ঞতাকে তার আবির্ভাবের সূত্রপাত বলে তখন বুঝতে না পারলেও আজ যখন ঘটনাগুলো আদ্যপান্ত বিবেচনা করি বুঝতে পারি। এখনো সেই ঘটনা ভেবে শিউরে উঠছি। মৃত্যুর কত কাছেই না গিয়ে পড়েছিলাম আমি। সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে জানালার দিকে চোখ পড়তেই বুকের রক্ত একবারের জন্য ছ্যাঁত করে জমে কঠিন হয়ে গেল। দেখলাম জানালার ঠিক বাইরেই অতিকায় মস্ত একটা মাথা। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু চোখে হাত দিয়ে বুঝতে পারলাম চোখ খোলা। গায়ে চিমটি কেটে দেখলাম ব্যথা অনুভব করছি। আমি যে জেগে রয়েছি সে বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। ভয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। ঘরের আলো জ্বালাতে চেষ্টা করলাম, কিন্তু উঠতে পারলাম না। এ যেন অন্য কারো শরীর। কালো মস্ত একটা মাথা, নাক, চোখ, মুখ সব দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সেটা যে মাথা তাতে কোনো সন্দেহ নেই। সেদিকে তাকিয়ে থাকা কঠিন, কিন্তু না তাকিয়ে থাকা আরো কঠিন। সেই শীতের রাত্রেও কপালে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। এই আতঙ্কে যখন প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা, ঠিক সেই সময় একটা মোটর গাড়ি সেই পথ দিয়ে চলে গেল। সেই গাড়িটার এক ঝলক আলো মুন্ডুটার উপর পড়েছিল, কিন্তু কোথায় মুন্ডু? এ তো সেই ঝাঁকড়া বকুল গাছটা। আবার বুকের রক্ত, হৃৎপিণ্ডের চলাচল সব স্বাভাবিক হলো। মনে মনে হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসি বেরোলো না।
মনের মধ্যে একটা জিনিস ঘুরপাক খেতে লাগলো, যে বকুল গাছটাকে অন্তত প্রায় 30 বছর ধরে দেখছি, তাকে হঠাৎ একটা মস্ত মাথা বলে মনে হলো। তখনই ডাক্তারের বলা কথাটা মনে পড়ল, নার্ভাস শক। বইতে পড়েছি বটে যে নার্ভাস শকের ফলে মানুষ কত রকমের সম্ভব অসম্ভব জিনিসের উপলব্ধি করতে পারে। গলা একেবারে শুকিয়ে গিয়েছিল। জল খাওয়ার জন্য উঠে বসলাম। টেবিলের ওপর গ্লাসে জল ঢাকা দেওয়া থাকে। ঢাকা খুলে দেখলাম জলের গ্লাস খালি। জল খেলো কে? আমি কি আগে আরেকবার উঠে জল খেয়েছি? কিন্তু কিছু তো মনে পড়ছে না। চাকরটার ওপর রাগ হলো। বোধহয় ব্যাটা ফাঁকি দিতে শুরু করেছে। জল আর খাওয়া হলো না। ঘরে আর জল ছিল না, কাজেই শুয়ে পড়লাম। তারপর আর ঘুম ধরতে খুব একটা বেশি দেরি হলো না। আমার অভিজ্ঞতা শুনে অনেকেই জিজ্ঞেস করেছে, কিছু দেখেছো নাকি? অগত্যা স্বীকার করতেই হয় যে কাউকে বা কিছুই আমি দেখিনি। তারা আমার কথা শুনে হাসে। তাদের নার্ভাস শকের থিওরিটা আরও পাকা হয়। কিন্তু তিক্ত অভিজ্ঞতার ফলে বুঝেছি যে কিছু না দেখার চেয়ে কিছু দেখা অনেক ভালো। যাদের শরীর আছে তাদের সাথে বোঝাপড়া করা যায়, কিন্তু যারা অশরীরী তাদের সাথে এসব করা যায় না বলে তারা এতটা ভয়ঙ্কর। এখন থেকে এই গল্পে আমার সেই অজ্ঞাত শত্রুকে আমি অশরীরী বলেই বলছি। পরদিন রাত্রে আবার ঘুম ভেঙে গেল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত্রি তখন 1:30। বুকটা আবার ছ্যাঁত করে উঠল। মনে মনে ভাবলাম, সেই কালো মাথাটা নেই তো? আর চোখে তাকিয়ে দেখি বকুল গাছটার পাতাগুলো বাতাসে কাঁপছে। কিছুটা সাহস পেলাম। সেই সঙ্গে নিজের ভীরুতার প্রতি এক প্রকার ধিক্কার জানালাম। খানিকটা তেষ্টা পেয়েছিল, তাই জল খাওয়ার জন্য উঠে বসলাম। কিন্তু গ্লাসের ঢাকনা খুলে দেখলাম গ্লাস আবার খালি। কাল বকুল গাছটাকে কালো মাথা ভাবার ফলে মনে হয়েছিল যে অশরীরী বোধহয় জল খেয়ে নিয়েছে, কিন্তু আজ মনে সেরকম কোনো ভয় ছিল না। তাই মনে হলো চাকরটাই বোধহয় ফাঁকি দিয়েছে। কিছুটা শাসন করার অজুহাতে অত রাত্রেই ডাকাডাকি করে চাকরটাকে জাগালাম। তবে শাসন করার আসল উদ্দেশ্য ছিল নিজের ভয়টাকে দূর করা। সে এসে বলল, সত্যি কইছি দাদাবাবু, ভগবানের দিব্যি, আমি গেলাসে জল ঢেলে একটা পিরিচ দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। তাই তো, আমি যখন জল খেতে যাই তখন এই গ্লাসে পিরিচ ঢাকা ছিল। আমারই ভুল হয়েছে স্বীকার করে তাকে বিদায় দিলাম। তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। কিন্তু মাথার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনার জাল বোনা শুরু হয়ে গেল। জল খেলো কে? আমি কি ঘুমের ঘোরে উঠে জল খেয়েছি? এটা অসম্ভব মনে না হলেও বর্তমান ক্ষেত্রে বিশ্বাসযোগ্য মনে হলো না। ঘুমানোর আগে সংকল্প করলাম কাল থেকে শোয়ার আগে অনেকটা জল খেয়ে নেব, যাতে মাঝরাতে জাগার পর এইরকম অদ্ভুত কোনো সমস্যায় না পড়তে হয়। অবশ্য দিনের বেলা আর 5টা চিন্তা ভাবনার জন্য এসব কথা মনে পড়তো না, অথবা মনে হলেও হাসি পেত। সেদিন শোয়ার আগে প্রচুর জল খেয়ে নিলাম। রাতে আর জাগতে হলো না। ভোরবেলা চাকর চা আনলো। আগের দিন বকা খেয়েছিল, তাই ঘরে ঢুকেই গ্লাসের দিকে তাকালো। আমিও সেদিকে তাকালাম। দেখি গ্লাস খালি। যে পিরিচখানা দিয়ে গ্লাস ঢাকা থাকতো তার বদলে একটা বই দিয়ে গ্লাসটা ঢাকা রয়েছে, আর পিরিচটা পাশেই পড়ে রয়েছে।
দূর থেকে দেখেই বুঝতে পারলাম বইটা বইয়ের মিস্ট্রি অ্যান্ড ইম্যাজিনেশনের গল্প। এই বই তো নিচের লাইব্রেরি ঘরে থাকে, এখানে আনলো কে? আর গ্লাসটাই বা খালি করলো কে? চাকরটাকে আর কি বা বলবো। নিজের চিন্তার জালে নিজেই ক্রমশ জড়িয়ে পড়তে লাগলাম। ক্রমশ আমার বিশ্বাস জন্মাতে লাগলো যে রাতের বেলা কেউ আমার ঘরে ঢোকে। সজাগ থাকলে সহজেই বুঝতে পারতাম যে এমনটা হওয়া সম্ভব নয়, কারণ আমি নিজে হাতে দরজা বন্ধ করি এবং ভোরবেলা আমি নিজে উঠে ঘরের দরজা খুলি। এইসব বিষয় বোঝার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। তাই আমার যে পিস্তলটা বাক্সের মধ্যে ছিল, এতদিন পর সেটা বের করে বালিশের তলায় রাখলাম। এই নির্জন বাড়ির নিঃসঙ্গতা দূর করে লোকজনের সাথে মিশলে হয়তো অশরীরীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু শরীর এতটাই দুর্বল যে অন্য কোথাও যাওয়ার শক্তি আমার ছিল না। তাছাড়া আমি খুব একটা মিশুকে প্রকৃতির লোক নই বলে আমার বন্ধুবান্ধবের সংখ্যাও খুব অল্প। যে কজন আছে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমার সাথে এসে সারাদিন গল্প করার মতো সময় তাদের কাছে নেই। কাজেই সারাদিন একা থাকা ছাড়া আর কোনো উপায় আমার ছিল না। ক্রমে ক্রমে অশরীরীর প্রভাব দিনের বেলাতেও অনুভব করতে লাগলাম। মনে হতো পাশের ঘরে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। মনে মনে আমি নিশ্চিত জানতাম যে কেউ নেই, কিন্তু তবু একবার উঠে দেখে আসতাম। রেল ইঞ্জিনের বাষ্প ছাড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ আমার কানে বাজতে লাগলো। আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। মনে হলো আমার শ্রবণ শক্তি সহসা যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। মানুষের গলার স্বরের কম্পনের মাঝখানের অংশটুকুই আমাদের সাধারণ কান ধরতে পারে, তার ওপরে বা নিচে হলে শুনতে পায় না। কিন্তু আমার শ্রবণ শক্তির সীমানা যেন অনন্ত বিস্তৃত হয়েছে। আমি যেন কলকাতার বাড়িতে বসেই দূরের পাড়ার বাড়িগুলো থেকে কে কি বলছে সেই সব কথা শুনতে পেতাম। একদিন শিমুলতলার চিঠি পেলাম। তাতে লিখেছিল সকলে মিলে একদিন নাকি ডাক বাংলোয় গিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে এসেছে। তার উত্তরে আমি লিখলাম, সে কথা আমার কাছে অজানা নয়। সঙ্গে আরও লিখলাম, ডাক বাংলোর পাশেই একটা গাছের উপরে ঘুঘু ডাকছিল, তোমরা কি কেউ তা শুনতে পেয়েছিলে? সকলে আমার উত্তর কবিত্ব মনে করে লিখেছিল, ঘুঘুর ডাক যদি নিজের কানেই শুনতে চাও তবে এখানে চলে আসছো না কেন? ঘুঘুর ডাক শোনার জন্য নয়, সে তো আমি কলকাতায় বসেই শুনতে পারি, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে পড়লে যদি অশরীরের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এই আশায় চাকরের ওপর বাড়ির দায়িত্ব দিয়ে আমি শিমুলতলায় রওনা হয়ে গেলাম। সকলে আমার শরীরের অবস্থা দেখে বলল, এ কি, এই 2 মাসের মধ্যে একেবারে 6 মাসের রোগী হয়ে গেছিস যে, কি ব্যাপার? কতকাল হলো চুল কাটিসনি, চোখগুলো দেখ কেমন ছলছল করছে। ধমক চমক আর দুশ্চিন্তার পর সকলেই উপদেশ দিল এখানে কিছুদিন থাকার জন্য, তাহলেই সব কিছু সেরে যাবে। শিমুলতলায় একটা পাহাড়ের চূড়োয় আমাদের বাড়ি। বাড়ির বারান্দায় বসে মনে হয় থিয়েটারের গ্যালারির সবচেয়ে উঁচু সিটটায় বসে রয়েছি। সামনেই পাহাড়ের ঢাল নেমে গেছে, গায়ে গায়ে ছোট ছোট বাড়ি, বাগানে বাগানে শীতের ফুল ফুটেছে। নিচের উপত্যকায় ধানের মাঠ, তখন ধান কাটা শেষ। একদিকে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, এদিক ওদিক দেহাতি লোকেদের ছোট ছোট গ্রাম। উপত্যকা শেষে বন শুরু। বনের মাথার ওপর দিয়ে দিগন্ত ঘেরা অর্ধচন্দ্রাকৃতি পাহাড়, মাথায় শাল ও বাঁশ বনের কালো রেখা। সারা দিন বারান্দায় বসে থিয়েটারের দর্শকের মতো এই সুদৃশ্য দেখতে লাগলাম আমি। এই নিস্তব্ধতার মধ্যে
মূর্তিমান চঞ্চলতার মতো কখনো কখনো এক আধটা রেলগাড়ির শব্দ পাওয়া যেত। এখানে আসার পর আর একটা জিনিস আমি উপলব্ধি করলাম। একদিন সকালে আমরা তিনজন একটু দূরের দিকে ঘুরতে বেরিয়েছি। অনেকটা হাঁটার পর হঠাৎ প্রচণ্ড তেষ্টা পেল। একটা ব্যাগে করে স্টোভ, চা, চিনি, কেটলি প্রভৃতি নিয়ে বেরিয়েছিলাম। অভাব রয়েছে বলতে শুধু দুধের। মাঠের মধ্যে যখন দুধ পাওয়া যাবে না বলে সবাই নিরাশ হয়ে পড়েছে, আমি বললাম, ওই দেখো দূরে মাঠের মধ্যে গোটা কয়েক গরু আর রাখাল দেখা যাচ্ছে, ওখানে গেলে দুধ পাওয়া যেতে পারে বোধহয়। কই গরু? গরু কোথায়? আর রাখালি বা কই? চায়ের তেষ্টায় মরছি, এখন এসব ঠাট্টা ভালো লাগছে না। সকলে বেশ ভালো করে দেখার পর বলল তারা কিছুই দেখতে পাচ্ছে না। লোকে মাঠের মধ্যে মৃগতৃষ্ণিকা দেখে, তুমি তো গোতৃষ্ণিকা দেখতে লাগলে। চোখের মধ্যে দূরবীন লাগিয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে মনোমালিন্য করে লাভ নেই। আমাদের যখন যেতেই হবে চলো তাহলে ওদিকেই যাই। সকলে মিলে আমরা ওই নির্দিষ্ট দিকে চলতে লাগলাম। প্রায় 1 ক্রোশ যাওয়ার পর সত্যি সত্যি সকলে সেই গরুর পাল আর রাখালকে দেখতে পেল। কি আশ্চর্য! তুমি 1 ক্রোশ দূর থেকে দেখলে কিভাবে? সেজন্যই কি তোমার চোখগুলো এমন অস্বাভাবিক জলজল করছে? আর এমন কি ব্যাপার? আন্দাজে ঢিল লেগেছে। মাঠে গরু চড়বে, এটাই তো স্বাভাবিক। না না বাবু, এমন অস্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু ভালো লক্ষণ নয়। সেই প্রথম আমি বুঝতে পারলাম যে শোনার সাথে সাথে আমার দেখার সীমানাও অনেকটা বেড়ে গেছে। এখানে এসে অশরীরীর প্রভাব সম্বন্ধে কাউকেই কিছু বলিনি। বলার মতো আছেটাই বা কি, আর বললেই বা আমার কথা বিশ্বাস করবে কে? মাঝে মাঝে মনে হতো অশরীরী আমার এমন শোনার আর দেখার শক্তি বাড়িয়ে দিচ্ছে কেন? অশরীরীর প্রভাবের সাথে যে এই শক্তি বৃদ্ধি জড়িয়ে আছে সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এখানে কারো কোনো কাজকর্ম ছিল না। বাড়ির টানা বারান্দায় বসে সকলে তাস পাশা খেলত, হই হল্লা করত, এভাবেই সময় কাটছিল। আমি তাদের সঙ্গ এড়িয়ে পাহাড়ের ওপরে একটা ছাল ওঠা অর্জুন গাছের তলায় গিয়ে বসতাম মাঝে মাঝে। এখানে বসলে দিগন্তের অর্ধচন্দ্র, পাহাড় ও বনরেখা আর উপত্যকার সমস্ত দৃশ্য অত্যন্ত স্পষ্ট দেখতে পেতাম। একদিন বনের সমস্ত গাছপালা স্পষ্ট দেখতে পাই কিনা পরীক্ষা করার ইচ্ছে হলো। বনটার দিকে ভালো করে তাকালাম আমি। কি আশ্চর্য! আমার চোখে বন আর যেন ঘন গাছপালার ছবি নয়। প্রত্যেকটা গাছ তার শাখা প্রশাখা পাতা স্বতন্ত্রভাবে যেন দেখতে পাচ্ছি। নিজের শক্তিতে নিজেই ভয় পেয়ে গেলাম। যেন চোখ দুটো আর কান দুটো কোনো এক জাদুকরের, আর আমি শুধুই এক হতবুদ্ধি দর্শক। রাতের বেলার উপসর্গ আরও বিচিত্র। বুঝলাম অশরীরী ক্রমেই আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করে ফেলবে। অবশেষে শেষ গ্রাসে দেহটাকে হয়তো আত্মসাৎ করে বাতাসের মধ্যেই বাতাসের মতো মিলিয়ে যাবে। রাতের বেলাতেও অনেকক্ষণ পর্যন্ত তাস পাশা, গান বাজনা এসব চলত। তাই আমি আলাদা ঘরে আমার শোয়ার ব্যবস্থা করেছিলাম। সে ঘরে আর কেউ থাকতো না। এই ঘরটার একটা দেওয়ালে বিহারের পুরনো এক ইংরেজ গভর্নরের একখানা ছবি টাঙানো ছিল। বোঝাই যায় এক সময় শখ করে টাঙানো হয়েছিল। অবশ্য এখন খুলে ফেললেও চলতো, কিন্তু নিতান্ত অবহেলাতেই খোলা হয়নি। আমার ইচ্ছে হলো ছবিখানা খুলে ফেলি, কিন্তু ততটা উদ্যম হলো না। একবার ভাবলাম খুলে না ফেলে একটু ঘুরিয়ে দিই, গভর্নর না হয় বিমুখ হয়ে বিরাজ করতে থাকুন। কিন্তু তাও হয়ে উঠল না। রাত্রে ঘুমোলাম, কোনো বাধা বিঘ্ন হয়েছে বলে মনে হলো না। কিন্তু ভোরবেলা উঠে ছবিখানার দিকে তাকাতেই দেখলাম সেটা ঘোরানো অবস্থায় রয়েছে। এটা করল কে? আমার মনের বাসনা জানলই বা কি করে? ঘরেই বা ঢুকল কে? ঘরের দরজা তো এখনো বন্ধ। নাকি আমি স্বপ্নে উঠে কাজ করেছি? বিশ্বাস হলো না। মনে হলো এ সেই অশরীরীর কাজ। ছবিটা সোজা করে দিলাম। ব্যাপারটা কাউকেই কিছু বললাম না। বললেও কেউ বিশ্বাস করত বলে তো মনে হয় না।
ভাবতো আমি হয়তো নতুন ধাপ্পাবাজি করছি। আমি সারাদিন আর সকলের থেকে একটু দূরে সেই অর্জুন গাছটার তলায় বসে বসে দিন কাটাতাম। মন্দ লাগতো না। দিন দিন মানুষের সঙ্গ আমার একেবারে বিষাক্ত লাগতে শুরু করল। এই সময় আর একটা নতুন ভাবনা আমাকে বশ করতে লাগলো। আমার মরতে ইচ্ছে করত। জীবনের প্রতি আর কোনো আকর্ষণই ছিল না। কেবলই মনে হতো এই যে আমার চোখ আর কানের শক্তির বৃদ্ধি, মৃত্যুর পরে মানুষ যে অসীম শক্তি পায়, এ কি তারই পূর্বাভাস? সঙ্গে সঙ্গে পিস্তলটার কথাও মনে পড়ে যেত। সেটাকে হাতছাড়া করিনি, সঙ্গেই নিয়ে এসেছি। আরও একটা কারণে মরতে ইচ্ছে করত। রাগ হতো খুব। মনে হতো নিজেও অশরীরী হয়ে একবার শত্রুটার সঙ্গে মোকাবেলা করে নিচ্ছি না কেন। রাত্রেবেলা ঘরের মধ্যে কারো পায়ের শব্দে ঘুম ভেঙে যেত। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক টর্চবাতি টিপতাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পেতাম না। হঠাৎ চোখে পড়ত দেওয়ালের ছবিটাকে কে যেন ঘুরিয়ে রেখেছে। এমনই রাতের পর রাত, দিনের পর দিন চলতে লাগলো। একদিন অত্যন্ত তুচ্ছ একটা কারণে বাড়ির সকলের সাথে আমার ঝগড়া হয়ে গেল। এখন বুঝতে পারছি দোষটা সম্পূর্ণভাবে আমারই। যাই হোক, সেদিন সন্ধ্যার ট্রেনে চুনার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ওঠার সময় স্পষ্ট বুঝলাম অশরীরী আমার সঙ্গ ছাড়েনি। সেও সেই গাড়িতেই উঠল। কামরাটিতে আমি ছাড়া মাত্র একজন ছিল। একটা বার্থে তার শয্যা দেখতে পেলাম, কিন্তু লোকটা কোথায়? বাথরুমে আলো দেখে বুঝলাম আমার সহযাত্রী সেখানেই। আমি একা আমার বার্থে বসে রইলাম এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, ট্রেন তখন মোকামা জাংশন ছেড়েছে। পাশের বার্থে সহযাত্রীর বিছানাটা দেখতে পেলাম, কিন্তু লোকটা কোথায়? ভাবলাম সে কি এখনো স্নানের ঘরেই আছে নাকি? সম্ভবত তাই হবে, কারণ আলো এখনো জ্বলছে। মনে হলো এতক্ষণ ধরে লোকটা সেখানে কি করছে। দরজায় কান পেতে শুনলাম ভেতরে কে যেন গুনগুন করে গান করছে। দরজার ঘষা কাঁচের ওপরে একটা স্পষ্ট ছায়ার মতো দেখতে পেলাম। বুঝলাম মানুষ ভেতরেই আছে এবং সে আমার সহযাত্রী ছাড়া আর কেউ নয়। কিন্তু লোকটা এতক্ষণ ধরে কি করছে? কৌতূহল বাড়ল। দরজায় টোকা মারলাম। ভেতরে কেউ আছো? চিৎকার করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। অবশেষে বিরক্ত হয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। দরজার ভেতর দিকের ছিটকিনি খুট করে খুলে গেল, কিন্তু দরজা খুলল না। মনে হলো কে যেন ভেতর থেকে প্রাণপণ বলে দরজাটা ঠেলে রেখেছে। দরজা খুলে কোনো লোককে বিব্রত করার ইচ্ছে আমার একদমই ছিল না। একবার সাড়া দিলেই আমি নিরস্ত হতাম, কিন্তু সাড়া না পাওয়াতে এবং দরজার প্রতিরোধ বৃদ্ধি পাওয়াতে আমার রোগ চেপে গেল। আমি দরজা ঠেলতে লাগলাম। অবশেষে সেই উদ্যমে কপালে ঘাম দেখা দিল। এমন সময় ছোট একটা স্টেশনে গাড়ি থামল। একজন যাত্রী উঠল। সে আমাকে এই অবস্থায় দেখে বলল, কি ব্যাপার, দরজা খুলতে পারছেন না? তারপর সে দরজায় হাত দিতেই অনায়াসে দরজা খুলে গেল। ভেতরে না আছে লোক, না আছে আলো। আমি টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। কোনো লোক যে আজ সারাদিনের মধ্যে সেখানে ঢুকেছিল তার চিহ্ন পর্যন্ত নেই। তখনই মনে হলো এও কি সেই অশরীরীর কাণ্ড? ওই শয্যার মালিক কি সেই অশরীরী? ভয়ে আমি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এলাম। ফিরে এসে সেই ভদ্রলোকটির সঙ্গে গল্প করতে করতে রাতটুকু কাটিয়ে দিলাম, কিন্তু বুকের ভেতরের কাঁপুনি কিছুতেই থামল না। চুনারে নামার সময় পর্যন্ত বিছানার মালিককে দেখতে পেলাম না। চুনার পৌঁছতে বেলা 10টা বেজে গেল।
স্টেশনে নেমে ওই দেশের একজন লোকের সাথে আলাপ করে নিলাম। তার কাছে সন্ধান পেয়ে একটা এক্কা গাড়িতে চড়ে গঙ্গার ধারে একটা প্রকাণ্ড পুরনো অট্টালিকায় এসে উপস্থিত হলাম। সেখানে একজন কেয়ারটেকার দারোয়ান ছিলেন। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই বাড়িতে থাকতে পারা যাবে? মানে ভাড়াটারা কিরম কি লাগবে যদি বলেন। আপনার যতদিন খুশি থাকুন সাহেব, খুশি হয়ে যা দেবেন তাই যথেষ্ট। আচ্ছা বেশ, খাবারের ব্যবস্থা কি করা যেতে পারে? আগে বাসনপত্র আমার কাছেই পাওয়া যাবে, আর ওই রান্না করার জন্য একটা লোকও ঠিক করে দিতে পারবো, কিন্তু ওই মাছ টাছ চলবে না। অনেক ধন্যবাদ, মাছ টাছ আমি খাবো না। আমার কথা শুনে দারোয়ানজি সহোৎসাহে তাঁর প্রতিশ্রুতি পালনে লেগে গেলেন। বাড়িটা প্রকাণ্ড এবং পুরনো। আধুনিক কৃপণ কল্পনার যুগে এত বড় অনাবশ্যক আকাশ ভরা বাড়ি কেউ তৈরি করে না। বাড়ির ঠিক সামনেই গঙ্গা। এখন বসন্তকালে বাড়ির কাছে অনেকটা চড়া পড়েছে, কিন্তু তাই বলে নদীর বিস্তৃতি কিন্তু অল্প নয়। গঙ্গার উপরেই প্রশস্ত টানা বারান্দা। আমার ব্যবহারের জন্য দুটো ঘর পেলাম, একটা বসার, অন্যটা শোয়ার। ঘরে পুরু গদিওয়ালা খানকতক চেয়ার এবং একটা টেবিল, আর শোয়ার ঘরে মস্ত একখানা পালঙ্ক, পাশে একটা চেয়ার, টেবিল, আলনা, আর ঘরের দেওয়ালে একটা লাইফ সাইজের পেতলের ফ্রেমে বাঁধানো একখানা আয়না। খাওয়া দাওয়া শেষ করতে বেলা 3টে বেজে গেল। সন্ধে পর্যন্ত বসে সেই বারান্দাতেই কাটিয়ে দিলাম। রাত্রে অল্প কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমি। অনেকদিন পর আজ আমার গভীর ঘুম হলো। ভোরবেলা উঠে মনের মধ্যে একটা আনন্দ অনুভব করলাম। ভাবলাম, তাহলে বোধহয় অশরীরীর হাত থেকে বেঁচে গেলাম। গত 3-4 মাসের মধ্যে এত নির্বিঘ্ন ঘুমের আরাম আমি পাইনি। শরীর ভেঙে পড়ার মতো। মৃত্যু ইচ্ছার জন্য সেই অনিদ্রাও একটা কারণ। যেটুকু ঘুম আমার হতো তা যেন ওই অশরীরীর নেপথ্য বিধানের সুবিধের জন্যই হতো। ঘুমের অবসরে হয় গ্লাসের জল ফুরোতো, নয়তো ছবি ঘুরে যেত। এই রকম সব ঘটনা ঘটে যেত অনবরত। ঘুম হওয়া এবং ঘুম না হওয়া দুই আমার পক্ষে সমান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত রাত্রের নিশ্চিন্ত ঘুমে বেশ প্রফুল্ল বোধ করছিলাম। দারোয়ানজি ভিখু নামের এক ছোকরা ভৃত্যকে ঠিক করে দিয়েছিলেন। সে সব কাজকর্ম জানে। চা, জলখাবার, ডাল, ভাত, তরকারি, রুটি, পুরি যা প্রয়োজন সমস্ত সময় মতো সে করে আনত। এছাড়া ঘর ঝাঁট দিত, বিছানা পেতে দিত। কোনো ব্যাপারেই আমার ভাবার কিছু প্রয়োজন ছিল না। আমি সারাদিন বসে গড়িয়ে বেরিয়ে কাটিয়ে দিতাম। চুনার প্রবাসের দ্বিতীয় দিন বিকেলে আমি গঙ্গার তীর বরাবর বেড়াতে বের হলাম। অনেকটা দূর গিয়ে বেশ পুরনো ঝাউ গাছে ঘেরা একটা সমাধিস্থান দেখতে পেলাম। দেখলাম কবরগুলো এখনো বেশ সুরক্ষিত। পাশেই একটা ছোট ছাপড়ার ঘরে একজন বৃদ্ধ মুসলমান বাস করেন। তার সঙ্গে আলাপ করে জানলাম এই কবরগুলো রক্ষা ও মেরামতের জন্য সামান্য কিছু জায়গির আছে, তিনি তারই মালিক। তারপর তার মুখেই শুনলাম বহুকাল আগে এখানে হুমায়ুন বাদশার সাথে শের শাহের প্রবল লড়াই হয়েছিল। অনেক মোগল পাঠান সেই সময় মারা গিয়েছিল। হুমায়ুন বাদশাহী লাভ করার পরে এখানকার কবরগুলোর দেখাশোনার জন্য জায়গির দান করেন। সেই জায়গিরের ধারাই আজও অক্ষুণ্ণ রয়েছে। সম্মুখে গঙ্গা, পেছনে স্তম্ভিত চুনার গড়, আর চারিদিকে শ্মশানের ধুঁয়োর মতো ধূসর ঝাউ গাছ। ইতিহাসের দীর্ঘশ্বাস যেন তাদের শাখায় শাখায় নিরন্তর প্রতিফলিত হচ্ছে। জায়গাটা আমার মনকে বড়ই টানল। আমি সেখানে বসে পড়লাম। কতক্ষণ এরকম বসেছিলাম জানি না। যখন হুঁশ হলো দেখলাম গঙ্গার ওপারে তৃতীয়ার অস্তমান চন্দ্রকলা গাছের আড়াল থেকে হুমায়ুনের গুপ্তচরের মতো এপারের সমস্ত কর্মকাণ্ড লক্ষ্য করছে। আমি উঠে পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন বিকেলে বেড়াতে বের হওয়ার সময় আমার নতুন জুতো জোড়া পেলাম না। সন্দেহ হলো এ নিশ্চয়ই বেটা ভিখুর কাজ। তাকে ডাকলাম, শুনলাম সে তখন বাজারে গেছে। অগত্যা
আর এক জোড়া জুতো পরে বেরিয়ে গেলাম। আজকেও সেই ঝাউ ঘেরা গোরস্থানে গিয়ে পৌঁছলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে একটা জায়গায় বসার পর গোরস্থানের রক্ষক সেই বৃদ্ধ মুসলমান ভদ্রলোকটি সামনে দাঁড়িয়ে সেলাম করলেন। কি ব্যাপার, খবর কি? বাবুজি, কাল অনেক রাত্রে দুই বাবু এখানে বেড়াতে এসেছিলেন। তাদেরই কেউ বোধহয় ওই এক জোড়া জুতো ফেলে গেছেন। আপনি একটু খোঁজ করে জুতো জোড়া তার মালিককে দিয়ে দেবেন। আমি তাকে জুতো জোড়া আনতে বললাম। লোকটা জুতো আনলে আমি চমকে উঠলাম। এ কি, এ যে আমারই জুতো! অবশ্য আমার বিস্ময় তার কাছে প্রকাশ না করে মুখে বললাম, কিরকম লোক বলো তো? তা তো বলতে পারবো না বাবুজি, আমি অন্ধকারে রাত্রে দূর থেকে দেখেছি। কিরকম লোক কেমন করে বলবো বলুন তো? তবে দুজন লোক, তাতে আমার সন্দেহ নেই। আপনি একটু দেখেন। তার কথায় আমার বিস্ময় বেড়ে ত্রাসে পরিণত হলো। আচ্ছা ঠিক আছে, আমি মালিকের খোঁজ করে জুতোগুলো দিয়ে দেব। জুতো জোড়া একটা কাগজে মুড়ে নিলাম। বাসায় এসে ভাবলাম, এ কেমন করে সম্ভব? আমি কি রাত্রে সেখানে গিয়েছিলাম? স্বপ্নে বা নিশীতে পেলে লোকে এরকম ঘুরে বেড়ায় শুনেছি। তবে কি আমারও সেই রোগ হলো? কিন্তু কিন্তু সঙ্গের সেই দ্বিতীয় ব্যক্তিটিকে, সেই অশরীরই নয় তো? না 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 না, অশরীরই নয়, অশরীরই নয়। না হলে কবর রক্ষক তাকে দেখল কিভাবে? অজ্ঞাতসারে ঘুমের ঘোরে আমি কি তার ভ্রমণ সঙ্গী হয়ে উঠেছি নাকি? এও কি সম্ভব? এইসব কথা মনে হওয়া মাত্র সেই নিঃসঙ্গ নিস্তব্ধ ঘরের মধ্যে গাটা ছ্যাঁত করে উঠল। দেহের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। ঠিক করলাম আজ থেকে রাত্রে আর ঘুমোলে চলবে না। ভাবলাম দিনের বেলা ঘুমিয়ে রাতটা জেগে কাটাবো। কিন্তু রাত্রি জাগার সংকল্প করেও হঠাৎ বোধহয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। দরজার টোকার শব্দে ঘুম ভেঙে গেল। কে? চিৎকার করে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আবার কিছুক্ষণ জাগার চেষ্টা চলল। বোধহয় একটু তন্দ্রা এসেছিল। আবার দরজায় টোকা। বুঝলাম এ সেই অশরীরীর কাজ। সে আজও তার ভ্রমণ সঙ্গীর সন্ধানে এসেছে। কাজেই এবারে আর সাড়া দিলাম না, চুপ করে বসে রইলাম। এমনভাবেই ঘুমের সঙ্গে যুদ্ধ করতে করতে রাতটা কেটে গেল। তারপর থেকে প্রতি রাতে এমনই চলতে লাগলো। ঘুম ও জেগে থাকা নিয়ে আমার চোখে যুদ্ধ চলতে লাগলো। যেমনি একটু তন্দ্রা আসে অমনি দরজায় টোকা পড়ে, নইলে বাইরে পায়ের শব্দ শুনতে পাই। একদিন হঠাৎ পিঠের ওপরে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করে ধরফর করে উঠে বসলাম। কিন্তু ঘর নির্জন, কেউ কোথাও নেই। কয়েকদিন এমন চলার পরে আমার শরীর আরো ভেঙে পড়ল। ভাবলাম এই রকম যদি চলতে থাকে এই বিদেশেই আমাকে মরতে হবে। আমার কেমন যেন ধারণা হয়ে গিয়েছিল যে এই যাত্রায় আমাকে মরতেই হবে। তাই ভাবলাম মরতেই যদি হয় তবে কলকাতায় ফিরে গিয়েই মরব। এই বিদেশ বিভুঁয়ে মরতে যাব কেন? এতক্ষণ বারান্দায় বসেছিলাম। এবার কি একটা কাজে ঘরে ঢুকতেই মনে হলো আয়নায় কার যেন ছায়া। চমকে উঠে আবার তাকালাম। দেখি শূন্য আয়না ঝকঝক করছে। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। একবার মনে হলো বোধহয় আমারই ছায়া ছিল। পরক্ষণেই বুঝলাম আমার ছায়া এটা হতেই পারে না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার ছায়া আয়না পর্যন্ত পৌঁছতেই পারে না। তবে কি দেখলাম? আমার দৃঢ় বিশ্বাস জন্মালো আমি কোনো অপার্থিব ষড়যন্ত্রের শিকার।
সেদিন সন্ধেবেলা সবেমাত্র ঘরে ঢুকেছি, তখন আবার দেখলাম, স্পষ্ট দেখলাম, মনে হওয়া বা অনুমান কিচ্ছু নয়। দেখলাম আয়নার ওপরে কারো ছায়া, শুধু এক ঝলকের জন্য, জলে দাগ কাটার মতো খানিকটা। কিন্তু সত্যিই যে দেখলাম তাতে কোনো সন্দেহ নেই। তখনই মনে পড়ল, ঘর তো অন্ধকার, এখনো তো আলো জ্বালানোই হয়নি, তবে ছায়া পড়বে কিভাবে? সাথে সাথে ইলেকট্রিক টর্চ টিপলাম। ঘর শূন্য। ঘরের সেই সুবৃহৎ শূন্যতাকে একটা বিরাট হাঁয়ের মতো মনে হলো আমার। অবশেষে কিভাবে আমার ত্রাস যে রোখে পরিণত হলো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য আজ আমার নেই। তবে আমার ধারণা, কোনো একটা মনোভাব চরমে পৌঁছলে তা অন্য এক অনুভূতিতে পরিণত হয়। মানুষের মনের সব অনুভূতিগুলোর মধ্যে গোপনে চলাচলের একটা পথ আছে বলেই বোধহয় এমন সম্ভব। আমার মাথায় রোগ চেপে গেল যে মরতে যখন হবেই, মানে মরতেই যখন বসেছি, অশরীরীর মুখের গ্রাস কেড়ে নিয়ে মরব। আর কিছু না পারি তাকে শিকারের আনন্দ পেতে না দিয়েই মরব। আমি স্থির করলাম যে আর 2-1 রাত্রি অশরীরীর রহস্য উদ্ঘাটনের শেষ চেষ্টা করব। পারি তো উত্তম, না পারি তো নিজের প্রাণ নিজের হাতেই শেষ করব। অশরীরীর শিকারে পরিণত হব না। এখন থেকে গুলি ভরা পিস্তলটা সর্বদা পকেটেই রাখতে লাগলাম। কিন্তু সেদিন রাত্রি যে আমার জীবনের শেষ রাত্রি হবে, যখন ভেবেছিলাম তখন কে জানত? বুঝতেও পারিনি সেই রাত্রি আমার মোহমুক্তির রাত্রি হবে। অনেক রাত্রি পর্যন্ত বারান্দায় একা একা বসেছিলাম। সামনেই গঙ্গা, সেখানে অন্ধকার কিছুটা পাতলা, না হলে বোঝার আর কোনো উপায় ছিল না। বসে বসে একটু তন্দ্রা আসছিল, এমন সময় মনে হলো ঘরের মধ্যে কে যেন শীষ দিচ্ছে। খুব দ্রুত ঘরে ঢুকে পড়লাম। আজ আমার মনে আর কোনো ভয় ছিল না। অশরীরীকে গুলিবিদ্ধ করে হত্যা করা সম্ভব হলে অবশ্যই করতাম, কিন্তু মনের ওই ভয়ঙ্কর অবস্থাতেও বুঝেছিলাম যে তা কোনোভাবেই সম্ভব নয়। তাই নিজেই মরব, অশরীরীর উপস্থিতিতে নিজের হাতেই আজ মরব। তার শিকার ফসকে যাবে আর সে হতাশ হবে। ওই এক আনন্দই তখন জীবনে আমার অবশিষ্ট ছিল। উৎকট উল্লাসে হেসে উঠলাম আমি। অনেকদিন হাসিনি, এত উচ্চস্বরে কখনোই হাসিনি। নিজের হাসিতে নিজেই খানিকটা চমকে উঠলাম। হঠাৎ সেই ছায়া, ঈষৎ আলোকিত কক্ষের আয়নায় সেই ছায়া দেখতে পেলাম, শুধুমাত্র এক পলকের জন্য। পিস্তল বের করে পরীক্ষা করে দেখলাম দরজাটা খোলাই ছিল। সেটা বন্ধ করে এলাম। সেই মুহূর্তে আমার মুখ দরজার দিকে, আমার ঠিক পেছনে দেওয়ালের গায়ে আয়নাটা। পেছনে আবার সেই শীষ দেওয়ার শব্দ। মনে হলো সে যেন আর আয়নার ওপারে নেই, আমার দিকে অনেকটা অগ্রসর হয়ে এসেছে। ভাবলাম আমার ঠিক পেছনেই যখন সে রয়েছে, সেও মরবে। এক গুলিতে শিকার এবং শিকারীর দুজনেরই জীবনাবসান। কি করছি ভেবে দেখার আগেই পিস্তল তুলে নিজের মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়লাম। বোধহয় হাতটা একটু কেঁপে গিয়েছিল। পেছন থেকে একটা নিদারুণ নিষ্ঠুর হাসির শুষ্ক আওয়াজ কানে এলো। মনে হলো অশরীরী আমার ব্যর্থ চেষ্টাকে ধিক্কার জানিয়ে হাসছে। চারিদিকে বারুদের গন্ধ, ঘরের মেঝে কাঁপছে, ছাদ ঘুরছে। তারপর সমস্তটা অন্ধকার। পরদিন যখন জ্ঞান হলো, দেখলাম আমি বিছানার ওপরে শুয়ে আছি। ভিখু মাথায় বাতাস করছে। পায়ের কাছে দারোয়ানজি গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন।
শিমুলতলার ঠিকানায় একটা তার করতে বলে আবার আমি ঘুমিয়ে পড়লাম। তার পরদিন যখন আবার ঘুম ভাঙল, দেখলাম আমার পরিবারের জনা তিনেক আমার কাছে বসে আছে। তাদেরকে বললাম, আমাকে আজই নিয়ে চলো এখান থেকে। পরদিন সকালে শিমুলতলায় এসে পৌঁছলাম। বর্তমানে এই ঘটনার 5-7 বছর অতীত হয়েছে। এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। অশরীরীর স্মৃতি আমার মন থেকে ক্রমশ মুছে আসছে। কিন্তু সত্যি কথা বলতে, এই রহস্যের উত্তর আজ অবধি আমি পাইনি। ডাক্তারদের জিজ্ঞাসা করে সেই পুরনো উত্তরই পেয়েছি, নার্ভাস শক। মনস্তাত্ত্বিকদের জিজ্ঞাসা করে উত্তর পেয়েছি, সমস্ত ব্যাপারটাই একটা সাবজেক্টিভ রিয়াকশন। আর বন্ধুরা বলে আমি ধাপ্পা দিচ্ছি। কিন্তু আমি জানি, মর্মান্তিকভাবে উপলব্ধি করেছি তাই জানি, সমস্তটাই নিদারুণ সত্য। কেমন করে না জানি সেই অশরীরীর মোহময় খোলসের মধ্যে আমি ঢুকে পড়েছিলাম। সেই রাত্রের পিস্তলের গুলি সেই মোহ ভেদ করে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অশরীরী নিজের ব্যর্থতায় আত্মধিক্কারের অট্টহাস্য করেই সঙ্গ পরিত্যাগ করেছিল, কিন্তু বন্ধুরা আজও বলে, ও সব তোমার কবিত্ব, বুঝলে? যাকে ধিক্কারের অট্টহাসি বলছো, বাস্তবে তা পিস্তলের গুলি লেগে ওই বিশাল আয়নাটার ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কিছুই নয়। এতক্ষণ আপনি শুনছিলেন প্রমথনাথ বিশির কাহিনী সাথে সাথে ঘুরবে, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন সায়ন, অপূর্ব এবং রীতি। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।